গবেষণা করে শুক্রবারের দিনটা ধার্য করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছি তারা রাত থেকেই অনেক আন্দোলন করতেছে এবং জুমার আগেই বিশাল একটি ঘটনা ঘটায় ডক্টর ইউনূস এবং আওয়ামী লীগের। আপনারা দেখতে পারবেন যে হাসনাত সহ সবাই। এদিকে আজ জুমার আগে বিশাল একটি ঘটনা ঘটায় শিক্ষার্থীরা। গভীর রাত থেকে হাসনাত সহ সবাই ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে। শেখ হাসিনার কপাল খুলে ডক্টর ইউনূসের কপাল পুড়ে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। হাসনাতের ঘোষণার পরপরই দেখা গেল রাতেই যমুনার সামনে অবস্থান নিয়েছে এনসিপির নেতা কর্মীরা। পুলিশ ব্যারিকেড দেয় এবং সেই ব্যারিকেড। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একের পর এক মিছিল যমুনাকে উদ্দেশ্য করে বা যমুনার সামনে গিয়ে উপস্থিত হচ্ছিল জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ নেতা সাবেক ছাত্র সমন্বয়ক। এখানে আবার দেখতে পাচ্ছি যে দিনের বেলাও কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং জুমার আগেই তারা বিশাল একটি ঘটনা ঘটিয়ে দিবে। দেখতে পাচ্ছেন যে কি ঝামেলা হচ্ছে। যারা জুলাই বিপ্লব আন্দোলনের সঙ্গে ছিল, আমরা যারা ছিলাম, প্রত্যেকের ফাঁসিতে ঝুলতে হবে। আপনারা লিখে রাখুন। দেশের রাজাকার, এরা ডাইরেক্ট ডাকাতি করতেছে মানুষের কাছে থেকে। দেশের জন্য তারা কিছুই করে নাই বা তাদের দ্বারা দেশের কোনো ভালো কিছু আশা করাও যায় না। দুর্নীতি দমন কমিশন অপব্যবহৃত হচ্ছে, যেমন বিচার বিভাগ অপব্যবহার করা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে এদের প্রথম স্টেপের পতন কি জানেন? তাদের এই সম্মেলনকে কেন্দ্র করে। তাদের এই সম্মেলনে মানুষ দেখেন হাতে গোনা কয়েকজন, মানে যমুনা ভবন ঘেরাও করতেছে। কারণ সবাই শুধু বলতেছে একটাই কথা, পালায়া গেছে পালায়া গেছে। কে পালায়া গেছে? সম্মানে গেছে। হ্যাঁ, উনি পালায়া যাওয়ার লোক না, বাপের বেটা, প্রেমিক পুরুষ তো। হ্যাঁ, অনেক বড় প্রেমিক পুরুষ। কথার মধ্যে কি রস কস! আরে বাপরে বাপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন জাতীয়। দর্শক, আমরা প্রত্যেকেই জানি যে শেখ হাসিনা যতই অপশাসন করেছে, দুর্নাম করেছে, শেখ হাসিনার কোনো জনসমর্থন ছিল না, নানাবিধ কথা আমরা শুনি। কিন্তু এটা প্রত্যেকেই কিন্তু মনে মনে বিশ্বাস করি এবং জানি যে আওয়ামী লীগের যে ভোটার সংখ্যা, সেটা শেখ হাসিনা দেশে না থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণ লাখো ভোটার সংখ্যা এখনো দেশে আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে ফেলছে হাসনাত আব্দুল্লাহ। তো বন্ধুরা, এইবার এই বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। আসসালামু আলাইকুম। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একের পর এক মিছিল যমুনাকে উদ্দেশ্য করে বা যমুনার সামনে গিয়ে উপস্থিত হচ্ছিল। সেখানে রাত 10টা থেকে অবস্থান নেয় জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ নেতা সাবেক ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বেশ কিছু ছাত্র। কি উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নিশ্চয়তা দিতে হবে। রাত 10টার সময় যখন হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একদল ছাত্র সেখানে অবস্থান নেয়, তার আগে তিনি তার ভেরিফাইড ফেসবুকে যে পোস্টে দিয়েছেন তা হচ্ছে এরকম: গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। অর্থাৎ তারা লাগাতার অবস্থান নেবে, এটি তারা জানান দেওয়ার চেষ্টা করছে। এবং তিনি বলছেন, যার এজেন্ডায়, অর্থাৎ প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে বলছে, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নেই, তার সাথে আমরা নেই। তার মানে সরকারকে তারা পদত্যাগে বাধ্য করবে বা যা যা করার তা করবে। এবং এই ধরনের বক্তব্য আমরা গত কয়েকদিন ধরে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা বা ইনকলাব মঞ্চ সহ আরো কি কি সংগঠন আছে তাদের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে প্রয়োজনে এই সরকারকে তারা ফেলে দিবে বা পদত্যাগ করাবে, নতুন করে কোনো সরকার তারা বসাবে। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে আরেকটি পোস্টে যেমন বলছে, হয়তো এটি বুধবার সকালে বা বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে দেওয়া হয়েছিল। এখানে বলা হচ্ছে যে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, শিন শামিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে যে এই যে এত এত দাবি তোলা হচ্ছে, কই আমরা তো এর মধ্যে সমাজের যে অসঙ্গতিগুলো, ভয়ঙ্কর যে বিপদ সংকটগুলো আমাদের সামনে রয়েছে তা নিয়ে কখনো কোনো কথা বলতে শুনছি না। আওয়ামী লীগের বিচারে আপনারা চাইতেই পারেন, আমরা অনেকেই চাই আওয়ামী লীগ নেতাকর্মীদের, দল হিসেবে আওয়ামী লীগের নয়। সবচেয়ে এই মুহূর্তে তুমুল যে উদ্বেগের বিষয়, তুমুল বিতর্কিত বিষয়, রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়া নিয়ে সরকারের যে প্রাথমিক সিদ্ধান্ত বা বিভিন্ন পর্যায়ে আলোচনার বিষয়গুলো তারা নিজেরাই বলছে, সেই বিষয়ে তো হাসনাত আব্দুল্লাহ এখনো পর্যন্ত একটি কথা উচ্চারণ করেনি যে
দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য যা হুমকি, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। দেশের স্বাধীনতার হুমকিতে পরে এমন কোনো আলোচনা কারোর সাথে করা যাবে না। একটা টু শব্দ আমরা শুনিনি। সেখান থেকে আমাদের মনে প্রশ্ন জাগে যে কেন শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ করা? আমরা তো সবাই বলছি যে আওয়ামী লীগের যারা অপরাধী, আওয়ামী লীগের যারা হত্যাকারী, খুনি, চোর, ডাকাত, ছাত্রচোর, ব্যাংক লুটেরা, গণতন্ত্র হত্যার সঙ্গে জড়িত, তাদের সবার বিচার তো আমরা চাই। কিন্তু তারা তো সবকিছুর বিচার চাইছে না, এবং তাদের রাজনীতির অন্যতম মূল পুঁজি, অন্যতম কি একমাত্র পুঁজি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই বয়ান সবার সামনে তুলে ধরা। যদিও এরকম অনেক কিছু আমরা তাদের মুখ থেকে বের হতে দেখেছি, সংবিধান ছুঁড়ে ফেলা থেকে শুরু করে আরো অনেক কিছু, সেগুলো কিন্তু স্থায়ী হয়নি। তার চেয়েও বড় কথা, ফ্যাসিস্ট হিসেবে তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এবং ফ্যাসিস্টের বিচার করতে হবে, ফ্যাসিস্ট দলকে নিশ্চিহ্ন করতে হবে, নিষিদ্ধ করতে হবে, নির্মূল করতে হবে। কই একটা বারের জন্য তাদের মুখ থেকে আমরা একটা বারের জন্য শুনিনি যে স্বাধীনতা বিরোধীদের বিচার করতে হবে, স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে যেই সংগঠন বা প্রতিষ্ঠান বা দলগুলো রয়েছে তাদের বিচার করতে হবে। বরঞ্চ আমরা দেখি যে এই ধরনের দলের সাথে তারা এক মঞ্চে উঠে সেই দলের নেতাদের সঙ্গে একই স্লোগান দিচ্ছেন। মানুষের প্রত্যাশা, মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা তাদের প্রতি কিভাবে থাকবে? এবং এই হাসনাত আব্দুল্লাহ তো অবশ্যই অকুতোভয় সৈনিক, তারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যথেষ্ট সাহসিকতা পরিচয় দিয়েছে। কিন্তু সেই সাহসিকতা কেন একটা পর্যায়ে এসে মবে রূপান্তর নেবে? আমরা দেখলাম যে 5 আগস্টের পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কিছু বিচারপতির পদত্যাগের দাবিতে বা অপসারণের দাবিতে মব ক্রিয়েট করা হলো। শুধু সুপ্রিম কোর্ট কেন, বিভিন্ন দাবিতে মব ক্রিয়েট করা হয়, এখনো হয়। বিভিন্ন গণমাধ্যম আক্রমণ করা হয় মব ক্রিয়েট করার মাধ্যমে। তাদের প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ ছিল, সেগুলো থাকছে না। এটি চরম বাস্তবতা। সেই জায়গা থেকে তারা এখন তাদের একমাত্র পুঁজি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলতে হবে এবং করতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সবশেষ যে সাক্ষাৎকার প্রধান উপদেষ্টার, সেখানে তিনি বলেছেন যে আল জাজিরা সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি জনগণই নির্ধারণ করবে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে আবার প্রধান উপদেষ্টা বলেছেন এটি ইসিও দেখতে পারে আর রাজনৈতিক দলগুলোও সিদ্ধান্ত নিতে পারে। এখন ইসি কি সিদ্ধান্ত নিতে পারে, এটি সিগনিফিক্যান্ট এই কথাটা। এর আগে আমরা আলোচনা করেছি, এই যে হাসনাত আব্দুল্লাহ যে তুমুল উত্তেজনা সৃষ্টি করছেন, ইসির মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন হয়তো বাতিল হতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, এবং এটাও অস্বাভাবিক নয় আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, সেটাও অস্বাভাবিক কিছু নয়। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এক কলমের খোঁচায়, নির্বাহী আদেশে, আওয়ামী লীগকেও করতে পারে। কিন্তু তাতে সমাধানটা কি আসবে? কাগজে পত্রে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো বা বিচারের মাধ্যমে করা হলো, যেভাবেই করা হোক না কেন, আওয়ামী লীগ নির্মূল হয়ে যাবে? আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক, অ্যাক্টিভিস্ট, তারা সব অন্য দলে জয়েন করবে? এবং আমরা দেখলাম যে বিএনপি যদিও চায় না যে আওয়ামী লীগের নিষিদ্ধ এভাবে হোক, তবে আওয়ামী লীগের নেতা কর্মীদের টার্গেট করেছে প্রায় সব দল। এনসিপির বিরুদ্ধে বা জাতীয় নাগরিক কমিটির বিরুদ্ধে তো এক ধরনের অভিযোগ রয়েছে, যারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের, যারা স্বতন্ত্রভাবে বা আওয়ামী লীগ মনোভাবাপন্ন, তাদেরকে দলে নেওয়া হবে, এরকম একটি বিষয় তো মাঝে বেশ আলোচনা এসেছে। আবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বৃহস্পতিবার বললেন যে আওয়ামী লীগের যারা ফ্রেশ তাদেরকে বিএনপি নিতে পারে, বিএনপি মানে তাদের জন্য বিএনপির দরজা খোলা। যাই হোক, এগুলো চলতেই পারে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু এই যে প্রধান উপদেষ্টা বাসভবন কেন্দ্র করে নতুন করে উত্তেজনা, এবং যেখানে একটি নির্দেশনা রয়েছে, আমরা দেখেছি মাঝে বিভিন্ন মহল থেকে একের পর এক দাবিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে উত্তেজনা সৃষ্টি করা, সচিবালয়ের মধ্যে গিয়ে উত্তেজনা সৃষ্টি করা, কেপিআই যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলোর সামনে তারা অনেকেই এক ধরনের মব সৃষ্টি করছিল। হাসনাত আব্দুল্লাহরা এই যে 10টার সময় থেকে রাত 10টা থেকে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন, এতে কি সরকারের সেই নির্দেশনা ভায়োলেট করা হলো না? এবং আমার ধারণা
এই যে একটা উত্তেজনা তুমুলভাবে সৃষ্টি করা হচ্ছে, তার মধ্য দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন আপাতত বাতিল হতে পারে। এখন সবকিছু তো দিনক্ষণ দিয়ে করা হচ্ছে, এরকম একটি ঘোষণা সরকারের পক্ষ থেকে আমরা নানানভাবে পাচ্ছি। যেমন গণহত্যা, মানে আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত যা বলা হচ্ছে এবং এই গণহত্যার দায়ে যে মামলাগুলো হয়েছে তার একটি অংশে অন্তত বিচার হবে নির্বাচনের আগে। দিনক্ষণ দিয়ে বিচারের রায় পাওয়া যায় বা রায় দেওয়ার মানসিকতা থাকে, এটি তো আমরা কখনো দেখিনি। আওয়ামী লীগের সময় বিচার ব্যবস্থাও কলুষিত হয়েছে, কিন্তু সবকিছুর আপগ্রেডেড ভার্সন যেন 5ই আগস্টের পর থেকে আমরা বিভিন্ন পর্যায়ে থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এই অবস্থাগুলো মানুষ কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছে না, এটি চরম বাস্তবতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধের পরিণতিতে দেশ হিসেবে আমরা মারাত্মক ক্ষতির মধ্যে পড়ব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা রাজনীতি করছেন, এখন যারা ক্ষমতা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি, বিএনপি এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, এই তিনটি রাজনৈতিক দলই কিন্তু এই যুদ্ধের সময় সর্বাধিক তারা লাভবান হবেন যদি তারা এই সময়টিতে তাদের যে কৌশল, সমর্থন, কার্যক্রম এগুলোকে একটা ধারাবাহিক অবস্থানে তারা নিতে পারেন। আবার ঠিক উল্টো, যদি তারা এই সময়টিতে ভুল করেন, ভুল করার ফলে এখানে মারাত্মক বিপদ এবং বিপত্তিতে তারা পড়বেন। অনেকে ক্ষমতা হারাবেন, অনেকের রাজনীতি বহুদিনের জন্য বন্ধ হয়ে যাবে। নেতিবাচক ইতিবাচক দুটো দিকে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা কেবলমাত্র এই যুদ্ধের ফলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তার জন্য কি শুভ পরিণতি, পরিণয় বললাম যে ক্ষমতার সঙ্গে বাংলাদেশের সঙ্গে তার যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এই পরিণয়টা আবার কি করে শুরু হতে পারে বা তার ভবিষ্যৎ কি এই যুদ্ধের ফলে, কি ভালো হতে পারে, কি মন্দ হতে পারে, ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। বিষয়গুলো খুবই স্পর্শকাতর। অনেক বিষয় হয়তো জানি, অনেক বিষয় অনুমান করতে পারি যে এখানে এই জিনিসগুলো হচ্ছে। আবার অনেক বিষয়গুলো যে রাজনীতির যে যোগ বিয়োগ, সেই যোগ বিয়োগের মধ্যে এমনি ঘটে যাবে। এখন এই সময়টিতে আপনি যদি বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো, এগুলোর দিকে একটু নজর করেন গাণিতিকভাবে। প্রথম সমস্যা হলো, প্রশাসনের সব জায়গাতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন, সামরিক বেসামরিক সব জায়গাতে, এবং তারা খুবই শক্তিশালী। অর্থনীতির সব জায়গাতে আওয়ামী লীগের লোকজন, তাদের হাতে অর্থনীতি এবং তারা খুবই শক্তিশালী, পলাতক, এবং তারা তাদের সেই অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে রাখার কারণে বা তারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, কিংবা যারা অর্থনীতি চালিয়েছেন বা চালাচ্ছেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোক, যে কোনোভাবে হোক তাদের রং পাল্টে ভুল পাল্টে, তাদের কারণে পুরো অর্থনীতিটা বেসামাল, অস্থির, নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। প্রশাসন আমরা গত 9-10 মাসে এখন পর্যন্ত সোজা করতে পারিনি, এবং এদের সবারই বিভিন্ন রকম গ্রুপ আছে। মানে আওয়ামী লীগের যারা কোলাবরেট ছিলেন বা আছেন এখন পর্যন্ত, তারা সবাই ফেসবুক বলেন, তারপর হোয়াটসঅ্যাপ বলেন, ভোটিং বলেন, নানা রকম যে গ্রুপ আছে দেশে বিদেশে, তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ করে এই সরকারকে বিব্রত করার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য গ্রাউন্ড। 2 নম্বর হলো যে শেখ হাসিনাকে ক্ষমতায় আবার বসানো। এটার জন্য ভারত প্ল্যান এ, যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একেবারে বাংলাদেশে ক্ষমতায় বসাবে, এটা ওপেন সিক্রেট। এবং শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর নিয়মিত যোগাযোগ, এবং কৌশলগতভাবে অজিত দোভাল, যিনি ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষা উপদেষ্টা, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নরেন্দ্র মোদীর পর,
তিনি যে কথাগুলো বলছেন, কাজ করছেন, যা কিছু করছেন, এবং শেখ হাসিনার সঙ্গে তার একটা নিয়মিত যোগাযোগ, এবং শেখ হাসিনার যে টোন পরিবর্তন হচ্ছে, কথার বার্তার পরিবর্তন হচ্ছে, এবং তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন, অর্থাৎ বক্তৃতা দিচ্ছেন, ঝটিকা মিছিল করছেন বাংলাদেশে, তারপর তার যে অ্যালাইড গ্রুপ রয়েছে, দাবিদার গ্রুপ রয়েছে, সবার সঙ্গে কিন্তু বিভিন্ন স্তরে যেখানে তিনি দরকার তিনি যোগাযোগ করছেন, যেখানে তার নেতাদের মাধ্যমে যোগাযোগ করলে ভালো হয় সেটা করছেন। এরকমভাবে নানাভাবে তিনি তার কাজকর্মগুলো করে যাচ্ছেন। দ্বিতীয়ত হলো যে একটা প্ল্যান বি করা, ভারত অর্থাৎ আওয়ামী লীগকেই ক্ষমতায় বসানো হবে। তো সেখানে অনেকটা সেই যাকে বলা হয় এরশাদকে ক্ষমতায় আনার আগে যেভাবে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছিল ওইরকম, অর্থাৎ এখন যারা আছে তাদের সঙ্গে একটা নেগোশিয়েট করে, বা আগামীতে যারা আসবে তাদের সঙ্গে একটা নেগোশিয়েট করে আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়া। তো আওয়ামী লীগ যখন স্পেস পেয়ে যাবে উইদাউট শেখ হাসিনা, প্ল্যান বিতে উইদাউট শেখ হাসিনা, সেই উইদাউট শেখ হাসিনাতে তারা সেই কাজটি করে তারা দেখা গেল যে এমন একটা স্বল্পতম সময়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলো, যার ফলে আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসাটা সহজ হয়ে গেল। এবং এবার আওয়ামী লীগের যে পতনটা হলো, অর্থাৎ আমেরিকা এবং ভারত কিন্তু যে 2024 সনের যে নির্বাচনটা, সেই নির্বাচনের আগে তারা চেয়েছিল যে আওয়ামী লীগের একটা বিএনপির সাথে একটা সমঝোতা হোক, বিএনপি আন্দোলনে সফল হোক। কিন্তু শেখ হাসিনা এটি পার্সোনালি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছিলেন। করার পর তিনি উইন করে গেছেন ঠিকই, কিন্তু পশ্চিমারা শেষ পর্যন্ত তারা কি করলো, আওয়ামী লীগের জন্য ফিল্ডটা ছেড়ে দিল, নির্বাচনটা ছেড়ে দিল। আওয়ামী লীগ মনের আনন্দে 5 বছর থাকার জন্য যখন চিন্তা করছিল, ঠিক সেই সময়টাতে একটা আনএক্সপেক্টেড যে বিপ্লব আওয়ামী লীগের জন্য, অবশ্যই জনগণ তো চাইতো সবসময়, সেটি তাদের পতন ঘটালো খুব অল্পতম সময়ের মধ্যে, 6-7 মাসের মধ্যে। এবং এই একই ঘটনা কিন্তু জাস্টিস সাত্তারের সময় ঘটেছিল, তিনি যখন রাষ্ট্রপতি হয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যে ভারত এই ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলেছিল। তো কাজে এখন তাদের যে প্ল্যান বি, সেই প্ল্যান বি অনুযায়ী বর্তমান সরকার হতে পারে, আগামীতে যদি ইলেকশন হয় বিএনপি আসতে পারে, ওটাকে একটা রিফাইন্ড যাকে বলা হয় আওয়ামী লীগ নিয়ে তারা চিন্তাভাবনা করছে। থার্ডলি যেটা তারা করতে পারে, প্ল্যান সি, সেটি হলো তারা ইতিমধ্যে বিএনপির সঙ্গে, তারপরে তাদের যে অ্যালাইড ফোর্স রয়েছে তাদের সঙ্গে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা সমঝোতায় তারা আসতে পারে, স্বল্পকালীন সময়ের জন্য একে অপরকে টেস্ট করবে এবং দেখবে যে তাদের দাবি দেওয়া পূর্ণ হয় কিনা। এবং এই কাজে যে ভারত সরকার এবং বর্তমান সরকার কাজ করছে, বিএনপি কাজ করছে, জামাত কাজ করছে, দিল্লি কাজ করছে, এটা এখন ওপেন সিক্রেট। তা দেখুন প্ল্যান এ, বি, সি, এবং সেখানে এতে কিন্তু এখন স্টিল শেখ হাসিনা রয়ে গেছে। চতুর্থ অপশন যেটি, সেটি হলো তারা এখানে যদি ইন্টারভেনশন করে, অনেকটা সেই হায়দ্রাবাদের মতো, যেটার ভয় আমরা 1971 সন থেকে এখন পর্যন্ত আমাদের এই তাড়িয়ে বেড়াচ্ছে গত সে 54 বছর ধরে, যে এটাকে একটা সিকিম বানানোর জন্য, এটাকে একটা হায়দ্রাবাদ বানানোর জন্য, এটাকে একটা কাশ্মীর বানানোর জন্য ভারত যদি এখানে ইন্টারভেন করে, সার্জিক্যাল অপারেশন চালায়, তারপর এখানে সৈন্য সমাবেশ করে, আমরা আসলে কি করব, আমাদেরকে কে রক্ষা করবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের দেশে একটা ভয় আছে। আর যে ভয়গুলো এখন সেই ভারত পাকিস্তান যুদ্ধের সময়টিতে, এই ভয়গুলো কিন্তু প্রবল থেকে প্রবল আকার ধারণ করেছে। এখন আমরা অন্যান্য অপশনগুলো নিয়ে আগামীতে আলোচনা করি। এখন প্রথম অপশন যেটা ভারতের প্ল্যান এ। তো প্ল্যান এ অনুযায়ী যদি এই যে যুদ্ধকালীন এই সময়টিকে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ভারত তারা তাদের পক্ষে ব্যবহার করতে চায়, তাহলে কিন্তু গ্রাউন্ড আলটিমেটলি রেডি হয়ে আছে। আপনারা লক্ষ্য করছেন যে আমাদের জনগণ তাদের যে আবেগ, এটা শতভাগ পাকিস্তানের পক্ষে, এবং এই পাকিস্তানের যে আবেগ, এই আবেগ সরকার রেসপেক্ট করতে বাধ্য। কেন, যারা এই আবেগ দেখাচ্ছেন তাদের যে পলিটিক্যাল যে লিডারশিপ, সেই লিডারশিপের সঙ্গে
বর্তমান সরকারের একটা আত্মিক সম্পর্ক রয়েছে ইসলামপন্থীদের সঙ্গে। কিছু কিছু ইসলামপন্থী দল রয়েছেন, তারা হয়তো এই জিনিসগুলোতে জড়াতে চাচ্ছে না, কিন্তু জনগণের আবেগের কাছে তারাও নীরব থাকতে বাধ্য। ফলে কি হচ্ছে, ইসলামাইজেশন, তারপরে মুসলিম মিলিটেন্সি অর্থাৎ মুসলমানদের যে জঙ্গিত্ববাদ, এবং এই যে বাংলাদেশে একটা উগ্রবাদ, ভারত বিরোধী উগ্রবাদ তৈরি হচ্ছে, যারা কিনা প্রো পাকিস্তান ফোর্স, এটাকে বিশ্বের সামনে তুলে ধরা ভারতের পক্ষে কোনো সমস্যাই নয়। এবং ভারতের যে সংবিধান বা অভ্যন্তরীণ যে তাদের যে সেন্টিমেন্ট, সে অনুযায়ী তাদের নিরাপত্তার জন্য তারা যদি হুমকি মনে করে, তারা যে কোনো দেশে আক্রমণ চালাতে পারে। বিশ্বের দুটো দেশে এই ধরনের নিয়ম রয়েছে, একটা হলো ভারতের আর একটা হলো ইসরায়েলের। তো কাজেই বাংলাদেশে উগ্রবাদ বেড়ে যাচ্ছে, এখানে তালেবান, জঙ্গি, তারপর আনসারুল্লাহ বাংলা টিম, তারপরে আইএস, এসব দানা বাঁধছে, এবং এরা বাংলাদেশ থেকে যে কোনো সময় তারা আসামে আক্রমণ চালাতে পারে, ত্রিপুরাতে আক্রমণ চালাতে পারে, পশ্চিমবঙ্গে আক্রমণ চালাতে পারে। এবং ইতিমধ্যে এমন কিছু ঘটনা আমাদের দেশে ঘটেছে যেগুলোর ভিডিও, অডিও ফুটেজ, যেগুলো অ্যাক্টিভিটিস, এগুলো নেহায়েতই অতি উৎসাহ করে অনেকে অনেক কাজ করেছেন। দেখা গেল যে একটা মিছিল করেছেন, সে আইএসের পতাকা সেখানে প্রদর্শন করেছে, নেহায়েত জাস্ট একটা আবেগ প্রকাশ করার জন্য, বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা সম্বলিত একটা পতাকা তারা প্রদর্শন করেছেন। এটাকেই আমেরিকা এবং ভারত যুগপৎভাবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তো সেই দিক থেকে যদি এটাকে, এই যে জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে, এটাকে উপলক্ষ করে ভারত একটা চরম সিদ্ধান্ত নিতে পারে। 2 নম্বর হলো যে এই সময়টিতে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, সমর্থক রয়েছেন, যে যে জায়গাতে রয়েছে, সেটা সরকারকে অস্থিতিশীল করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা যে কোনো রকম অপারেশন, নাশকতা, অগ্নিসন্ত্রাস, বিদ্রোহ, বিপ্লব, মানে আমি ইতিবাচক নেতিবাচক সবই বললাম, তারা সেটা করতে পারেন। আর এই কাজগুলো করার জন্য নিঃসন্দেহে জনাব অজিত দোভাল এবং শেখ হাসিনার হয়তো একাধিক বৈঠক হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। এর কারণ হলো, যখন এরকম একটা অবস্থা তৈরি হয়, ঠিক একই অবস্থা কিন্তু ধরেন 1971 সনেও ছিল, ঠিক একই অবস্থা কিন্তু 1965-66 সনে ভারত আমাদের দেশে যারা রাজনীতিবিদ তাদের সঙ্গে বসেছে, 58 সনে বসেছে, তারপরে 69-68 সনে তারা বসেছে, যার কারণে সেই আগরতলা ষড়যন্ত্র মামলা হলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে। এটা তো সত্য, এখন আওয়ামী লীগে স্বীকার করে যে ওটা সত্য ছিল। তো কাজে সেই দিক থেকে এটা হতে পারে। আর যা কিছুই হোক না কেন, প্ল্যান এ যদি আবার কোনো মতে ভারত এখানে প্রতিষ্ঠিত করতে চায়, কি যে একটা রক্তগঙ্গা, কি যে একটা অস্থিরতা, কি যে একটা ভয়াবহ ভয়ানক অবস্থা তৈরি হয়ে যাবে বাংলাদেশে, কল্পনাই করা যায় না। একটু দেখবেন যে পান থেকে চুন খসলে লক্ষ লক্ষ আওয়ামী লীগের যে লোক 15 বছর আপনাদেরকে শাসন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা তাদের আসল মুখোশ নিয়ে যখন বের হয়ে আসবে, তার সামনে 15 বছর যারা নির্যাতিত হয়েছে 15 সেকেন্ডও টিকতে পারবে না। কাজেই সাধু সাবধান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খেয়াল করছি নিশ্চয়ই, বেশ দীর্ঘ সময় পর চিন্ময় কৃষ্ণ দাস আবার সংবাদে এসছেন, এবং তাকে নিয়ে খবরাখবর যেমন দেখা যাচ্ছে, তাতে একটা অনুমান আমরা করতে পারি যে চিন্ময় বাংলাদেশ ভারত সরকারের মধ্যকার যে বিবাদ, তার প্রতীকে পরিণত হয়েছেন কিনা। আমাদের নিশ্চয়ই মনে আছে, প্রাথমিকভাবে যখন তাকে গ্রেফতার করা হয়, তখন বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক এমনি 5 তারিখের পর থেকে খুব খারাপ ছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে বিবাদ তীব্র আকার ধারণ করেছিল। ভারতের মিডিয়া তো বটে, ভারত সরকারও এমন স্টেটমেন্ট দিয়েছিল তার গ্রেফতারকে নিয়ে, যেটা অত্যন্ত ভুল, অন্যায় এবং ডিসইনফরমেশনে ভরপুর।
আমাদের জনগণ তখন রাইটলি আমাদের সরকারের পেছনে দাঁড়িয়েছিল, সব রাজনৈতিক দল দাঁড়িয়েছিল এবং অত্যন্ত চমৎকার একটা কাজ করেছিলেন ডক্টর ইউনূস সরকার। তখন সব রাজনৈতিক দলকে ডেকে সবার সাথে একসাথে ছবি তুলে সলিডারিটি দেখিয়েছিলেন, বিভিন্ন ধর্মের মানুষজনকে ডেকে, বিভিন্ন ধর্মের প্রতিনিধিদেরকে ডেকে সলিডারিটি দেখিয়েছিলেন। আমরা তখন তাদের পাশে ছিলাম এবং অসাধারণ এক ঐক্য তখন আমাদের মধ্যে ছিল। সো চিন্ময় একটা ইস্যু, আমাদের নিশ্চয় মনে আছে ভারত চিন্ময়ের গ্রেফতারকে একজন সন্ত সাধুকে, ধর্মীয় গুরুকে গ্রেফতার হিসাবে দেখাতে চেয়েছিলেন। যদিও আমরা এসব নিয়ে তখন প্রচুর আলোচনা করেছি, একটু স্মরণ করিয়ে দিতে চাই, তাকে ইসকনের মতো একটা সংগঠনের ধর্মগুরু হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল, অথচ ইসকন নিজে তাকে বহিষ্কার করেছিল শিশু নির্যাতনের অভিযোগে। কিন্তু তারা ভারতের সরকারি যে স্টেটমেন্ট তাতেও এই ডিসইনফরমেশনটা ছিল। যাই হোক, সম্প্রতি যেটা হলো সেটা হচ্ছে চিন্ময় যে মামলায় গ্রেফতার ছিলেন, আমি প্রথম থেকে বলে এসেছি এই মামলাটা নিয়ে আমার ব্যক্তিগত সমস্যা আছে। আমি রাষ্ট্রদ্রোহ কনসেপ্টটা নিয়ে সারা পৃথিবীতে আলাপ আছে, ভারতে পাকিস্তানে আছে। ব্রিটিশ আমলের এই আইন দিয়ে মানুষকে গ্রেফতার করা হয় এবং চিন্ময়কে যে কারণে রাষ্ট্রদ্রোহ দেখানো হয়েছিল সেটা হচ্ছে জাতীয় পতাকার অবমাননা। আমাদের হয়তো মনে আছে হিন্দু সম্প্রদায়ের একটা সমাবেশে পতাকার ওপরে আরেকটা পতাকা দেওয়া হয়েছিল আমাদের জাতীয় পতাকার ওপরে, যেটা পতাকা আইন ভঙ্গ করে, এবং সেই রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি গ্রেফতার ছিলেন। শেষে উচ্চ আদালতে তার জামিন হয়েছিল। মানে একটা জিনিস একটু বলে রাখা দরকার, যে কোনো একটা পক্ষ যারা কাউকে আসামি করেন, সেটা রাষ্ট্র হোক বা ব্যক্তি হোক, এটা সম্ভব যে আইনি পথেই তাকে বের হওয়ার সুযোগ দেওয়া যায়। যেমন ধরুন এই যে জামিন পেলেন তিনি, রাষ্ট্রপক্ষ যদি কন্টেস্ট না করতেন তাহলে তিনি জামিনে বেরিয়ে আসতেন, কিন্তু না, রাষ্ট্রপক্ষ কন্টেস্ট করতে গেছে উচ্চ আদালতে, মানে আপিল বিভাগে কন্টেস্ট করবেন, তার মানে আমাদের রাষ্ট্রপক্ষ তার জামিন চাইছেন না। শুধু সেটা না, একই সময়ে আইনজীবী হত্যা সহ আরও 4 মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে। সেগুলো কি? হত্যার পাশাপাশি পুলিশের কাজে বাধা দান, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা সহ 3 মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। এবং সর্বশেষ খবর হচ্ছে যেটা, সেটা হলো আইনজীবী হত্যা মামলা। এটা আজকেরই খবর, আজকে চিন্ময় দাসকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। তার মানে আইনজীবী, আমরা জানি যে চিন্ময়কে যখন আদালতে নেওয়া হয়েছিল তখন ওখানে একটা হিন্দু সম্প্রদায়ের লোকজনের মব তৈরি হয় এবং একজন মুসলিম আইনজীবীকে আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করে। আবার একটু স্মৃতিচারণ করি, অসাধারণ সব স্মৃতি, এগুলো আমাদের ইতিহাসে লেখা থাকবে। স্পষ্টতই একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর পরিকল্পনা ছিল সেটা, ভারত এবং এই দেশে তাদের কিছু দোসর মিলে অসাধারণভাবে এই দেশের মানুষ অবিশ্বাস্য সংযম দেখিয়েছিলেন। মুখেও কেউ কোনো ন্যূনতম রেটরিক ব্যবহার করেন নাই। ইসলাম ধর্মের গুরুরা ও মানুষের শান্ত থাকতে বলেছেন, রাজনৈতিক দলগুলো বলেছেন, সবাই এই অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ফাঁদ থেকে বেরিয়ে এসছে এবং এর সাথে জনাব চিন্ময়ের জড়িত থাকার সম্ভাবনা থাকতেই পারে। সুতরাং এইগুলোতে গ্রেফতার চাওয়া হলো এবং গ্রেফতার দেখানো হলো তাকে। তার মানে সরকার চাইছে না জনাব চিন্ময় আদালত থেকে, মানে কারাগার থেকে বেরিয়ে আসুক। আমরা যদি ওই আপিলে সরকার হেরেও যায়, যাতে তিনি আদালতে মানে কারাগারে থাকেন, সেটা সরকার নিশ্চিত করতে চাইছে। এটা একটু নিশ্চিত করি আমরা। যে মামলাগুলোতে তার গ্রেফতার চাওয়া হয়েছে, কেউ বলবেন এগুলো বাজে মামলা, আমি মনে করি না। অন্তত যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেইটা মোটেও বাজে মামলা না, এটা সারবস্তু আছে বলে অ্যাপারেন্টলি মনে হয়। দিনের শেষে সেটা কতটুকু সারবস্তু আছে, তিনি আদতে দায়ী কিনা, তার শাস্তি হবে কিনা, এগুলো আদালত নির্ধারণ করবেন, স্বাধীন বিচার বিভাগ নির্ধারণ করবেন। কিন্তু এই সারবস্তু আছে বলে আমাদের অ্যাপারেন্টলি মনে হয়। আমি মনে করি রাদার এই জিনিসগুলোই অনেক আগে তাকে গ্রেফতারের ক্ষেত্রে আনা দরকার ছিল। যে কারণে তিনি গ্রেফতার ছিলেন দীর্ঘদিনে, আমি আবারও বলছি, এই মামলা জেনারেলি এই ধরনের মামলার বিরোধী আমি। এই ব্রিটিশ আমলের তথাকথিত রাষ্ট্রদ্রোহ আইন থাকা উচিত কিনা এই প্রশ্ন ভারতে এমনকি পাকিস্তানেও উঠেছে। তো যেটা বলছিলাম, সরকার এই যে মামলাতে তার গ্রেফতার চাইলেন, তার মানেটা হচ্ছে সরকার চাইছেন তিনি কারাগারে থাকুন। আমি আবারও বলি, সেটা হলো কোনো একটা মামলায় আইনি পথেই কেউ চাইলে কারো বেরিয়ে আসার পথ সহজে করতে পারেন। বাদী যিনি আছেন এখানে, সরকার বাদী যদি মনে করেন যে তাকে এখানে এখন গ্রেফতার চাইছি না, বা যখন তাকে গ্রেফতার দেখানোর পর উনি আগের মামলায় জামিন পাওয়ার পর তার আইনজীবীরা এই মামলায় জামিন চাইবেন,
একটা খুনের মামলা বা খুনের সাথে সম্পৃক্ততার মামলা যখন হয় তখন পরবর্তীতে ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশন হওয়ার পরে চার্জশিট হবে, তারপর শুনানি হবে, তার আগে স্বাভাবিকভাবে তারা চাইবেন জামিন হোক। সরকার যদি মনে করে তারা জনাব চিন্ময় বেরিয়ে আসুন, উনি কিন্তু জামিন কন্টেস্ট না করতেই পারেন, এটা একেবারেই আইনি পথে কারো জামিন নিশ্চিত করা এভাবে যায়। বিচারকও দেখবেন যিনি বাদী তিনি তার আটক থাকা চাইছেন না, তার জামিনে বাধা দিচ্ছেন না, তখন জামিন প্রায় সব ক্ষেত্রেই হয়ে যায়। সরকার তাকে গ্রেফতার চেয়েছেন এবং আমি ধারণা করি সরকার তার জামিন কন্টেস্টও করবেন ভবিষ্যতে। তার মানে সরকার চাইছে চিন্ময় কারাগারে থাকুক। এখানে একটা কথা একটু বলে রাখা দরকার যে আজ চট্টগ্রাম আদালতে তার যখন শুনানি হয় কোনো আইনজীবী তার পক্ষে কোনো কথা বলেননি, দাঁড়াননি তার পক্ষে। এটাও একটা চক্রান্ত বলে আমি মনে করি, সেটাই আসবো। তাহলে সরকার কেন এটা চাইছে? আমি শুরুতে যে কথাটা বলেছি যে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড চিন্ময়কে নিয়ে যেটা দেখে মনে হয় যেহেতু চিন্ময়কে ভারত তার নিজস্ব একটা কার্ডে পরিণত করেছে বাংলাদেশকে চাপে ফেলার জন্য, বাংলাদেশের সরকারকে চাপে ফেলার জন্য, বাংলাদেশকে ঝামেলায় ফেলার জন্য সরকার সেই চ্যালেঞ্জটা নিয়েছে। এবং সাম্প্রতিক সময়ে বিশেষ করে মোদির সাথে দেখা করার পর থেকেও সরকারের সাথে ভারতের সম্পর্ক, আমাদের সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো না। তাই তারা, আমি ধারণা করি যে চিন্ময় ইস্যুতে নমনীয় হবেন না এবং এটা ভারতের কাছে একটা বার্তা দিতে চান। আবার এই যে তার পক্ষে লয়ার দাঁড়াননি, আমরা তার আগের লয়ারের কথা আমাদের হয়তো মনে আছে, এসব নিয়ে তখন আমরা অনেক কথা বলেছি। তিনি ভারতে গিয়েছিলেন এবং ভারতে গিয়ে তিনি আরএসএসের নেতাদের সাথে দেখা টাকা করেছিলেন, যার পরিবারকে উনি অনেক আগে পাঠিয়ে দিয়েছেন। তার সন্তান ভারতীয় নাগরিক, তিনি বাংলাদেশে আবার ওখানে গিয়ে বলছেন তিনি জীবনের ঝুঁকি থাকলেও মরে গেলেও তিনি বাংলাদেশে এসে এই আইনের লড়াই, এই মামলায় লড়াই করবেন। মানে ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করেছিল যে চিন্ময়ের পক্ষে যে আইনজীবী দাঁড়াবেন তার জীবনের ঝুঁকি আছে। উনি ভারতে বসে বসে এই আলাপগুলো করেছিলেন। এটা একেবারেই মিথ্যা কথা, একেবারেই বাজে কথা। এবং আজ আসলে এই যে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি, আমি এটা পরিকল্পনার অংশ বলে মনে করি। জনাব চিন্ময় ভারতের হয়ে বাংলাদেশে কাজ করতে চেয়েছিলেন, কোনো সন্দেহ নাই। আমরা তখন অনেক কথা বলেছি, যেসব দাবি তারা বাংলাদেশে হিন্দুদের সমাবেশ করে করছিলেন সেগুলো একেবারেই মিথ্যা দাবি ছিল। হিন্দুদের নিরাপত্তা চাওয়া যেতে পারে, হিন্দু না হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষের নিরাপত্তা, এমনকি যে আওয়ামী লীগ করতো তার নিরাপত্তাও রাষ্ট্রকে দিতে হবে। তার বাড়ি ভাঙা যেতে পারে না, তাকে পেটানো যেতে পারে না, খুন করা তো দূরেই থাকুক। এগুলো আমরা বলেছি, প্রত্যেকের পক্ষে আমি অন্তত বলেছি। কিন্তু অভিযোগ করা হচ্ছিল ঠিক ভারতের টোনে যে কমিউনাল হামলা হচ্ছে এবং সরকারকে নানান রকম আলটিমেটাম দেয়া হচ্ছিল। অত্যন্ত ভলেটাইল একটা সময়, কোন সময়, যে সময় পুলিশও ছিল না। সুতরাং আমরা বুঝতে পারি মোটিভেশনটা কি। সেই মোটিভেশনের পার্ট হয়েই তিনি নেমেছিলেন। এতেও আমি অন্তত সন্দেহ প্রকাশ করি না, বিশ্লেষণের দিক থেকে বলছি, আমি কোনো জাজমেন্ট দিচ্ছি না, এটা কোর্ট না। তো ফলে যেটা হয়েছে, তিনি যখন এখন লয়ার রাখেননি পরিকল্পিতভাবে, এবং এটাও আমি ধারণা করি ভারতের প্রেসক্রিপশনে, আওয়ামী লীগের প্রেসক্রিপশনে, সো দ্যাট এটা দেখানো যায় যে বাংলাদেশে একজন অভিযুক্ত পক্ষে কোনো লয়ার দাঁড়াননি। এটা দেখানোর স্কোপ যাতে তৈরি হয়। বাংলাদেশের অবস্থা এতই খারাপ, এবং তো অভিযুক্ত না, একজন হিন্দু অভিযুক্ত, এবং ভারতের ভাষায় একজন সোকল ধর্মগুরু, সোকল বলছে একজন নারী, মানে শিশু নির্যাতনের দায়ে বহিষ্কৃত একজন মানুষকে ধর্মগুরু মানতে, যে কোনো ধর্মেরই হোক না কেন, আমার মতে তার সংগঠনই তাকে বহিষ্কার করেছিল। এই সব প্রেক্ষাপটে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে ফেলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, মানে একবারে মুছে ফেলার জন্য হাসনাত আব্দুল্লাহ সহ আরও বেশ কয়েকজন সমন্বয়ক এবং অনেকেই। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।